জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ, রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আঞ্জুমান নিকোল। রাজনীতি, আজকের রাজনীতি আলোচনা হবে ছাত্র রাজনীতি নিয়ে এবং আমাদের সঙ্গে আছেন উমামা ফাতেমা, তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক। আমাদের সঙ্গে আছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন। আমাদের সঙ্গে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাহিত্য সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সিবগাতুল্লাহ আছেন। খুব অল্প সময়ের মধ্যে আশা করছি যোগ দেবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। উমামা, মূলত প্রশ্নটা আসলে সবার জন্যই, আমি উমামাকে দিয়ে শুরু করতে চাচ্ছি। বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি থাকলে কি হবে, না থাকলে কি হবে? জি উমামা, শুরু করেন। এখন বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি থাকলে কি হবে বা না থাকলে কি হবে, এটা যদি আপনি ছাত্রদের লেন্সে তাকান তাহলে ছাত্ররা মনে করে যে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি থাকা মানেই আসলে এখানে একটা সন্ত্রাসী কর্মকাণ্ড হবে, হল দখল হবে, ডাকসু অনিয়মিত হবে এবং পুরো বিশ্ববিদ্যালয়ের কাঠামোটা আস্তে আস্তে কিন্তু একটা দলীয়করণ হবে। এটা হচ্ছে ছাত্রদের পার্সপেক্টিভ। এখন এটার মধ্যে কতটুকু সত্যতা আছে, কতটুকু সত্যতা নেই, এটা তো আমাদের বিশেষজ্ঞরা, আমাদের যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, ছাত্র সংগঠনের প্রতিনিধি, তাদের সকলের মধ্যে কিন্তু একটা পাল্টা ডিসকাশন হয়েছে। এবং গতকালকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে এখানকার ছাত্র সংগঠনগুলোর মিটিং হয়েছে এবং নানানবিধ ডিসকাশন এবং বার্গেনিং কিন্তু এই মুহূর্তে চলছে। তো আমি হয়তো আমার জায়গা থেকে, একজন ছাত্রর জায়গা থেকে বলতে পারি যে এতদিন পর্যন্ত আফটার 90s, গত 2019 সালের আগে 28 বছর পর্যন্ত কিন্তু ডাকসু নির্বাচন বন্ধ ছিল। এই ডাকসু নির্বাচন বন্ধের প্রভাব কিন্তু আমাদের সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়েছে, আমাদের ছাত্র রাজনীতির কাঠামোর মধ্যে পড়েছে। এবং এই ডাকসু নির্বাচন বন্ধ থাকার সুবাদে ছাত্র দল বলি বা ছাত্র লীগ বলি বা ছাত্র শিবির বলি, তাদেরও কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দখলদারিত্ব কায়েম করেছে এবং আমাদের বাংলাদেশের আপামর ছাত্ররা তারা কিন্তু কোনো ধরনের ছাত্র রাজনীতির সুবিধা পায় নাই, বরং ছাত্র রাজনীতির নামে তারা দেখেছে যে হল দখল হয় এবং পাল্টা ধাওয়া চলে, ক্যাম্পাসের মধ্যে মারামারি হয়। এটা কিন্তু ছাত্ররা দেখেছে এবং তাদের কাছে তো স্বাভাবিকভাবেই স্টুডেন্ট পারসেপশনের মধ্যে এটাই প্রতিভূ হবে যে এখানে ছাত্র রাজনীতি মানেই কিন্তু এখানে কোনো ধরনের ছাত্রদের স্বার্থ নিয়ে কাজ করা না, বরং শুধুমাত্র দলীয় স্বার্থে বা কোনো একটা সুপ্রিম পাওয়ারের স্বার্থে ছাত্রদেরকে ব্যবহার করা। তো আমি কোনোভাবে মনে করি না যে এখানে ছাত্রদের যে পারসেপশন, সেই পারসেপশনটা তাদের জায়গা থেকে ভুল, বরং এখানে যে ছাত্র সংগঠনগুলো আছে তাদেরকে এই কমিটমেন্টটা শো করতে হবে যে তারা আসলে নতুন ছাত্র রাজনীতি কী চায়, তারা আসলে তাদের নিজেদের মধ্যে কি পরিবর্তন আনবে এবং তারা আসলে কি কমিটমেন্ট করবে। এটা রাজনৈতিক দলগুলো প্লাস আমাদের যে ছাত্র সংগঠনগুলো আছে তাদেরও ওই কমিটমেন্টের মধ্যে যেতে হবে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন তাদেরকেও শো করতে হবে যে আমি যে ছাত্র রাজনীতি বন্ধ করব বা ছাত্র রাজনীতি চালু রাখবো, সেটা এটার বিপরীতে আমি আসলে ছাত্রদের কাছে কি প্রমিস করছি। আমি যদি এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রমিস থাকে যে আমি বছর বছর ডাকসু নির্বাচন চালু রাখবো একটা ক্যালেন্ডারে একটা ডেট ধরে, বা আমি প্রত্যেক হলের মধ্যে লিগ্যাল সিট নিশ্চিত রাখবো, যে সরকারি আসুক না কেন এখানে ছাত্ররা শুধুমাত্র বৈধ উপায়ে সিট পাবে, বা এখানে মাস্টার্সের পরে কোনো স্টুডেন্ট অবৈধভাবে এখানে হলগুলোতে থাকতে পারবে না, এটা যদি একটা কাঠামোর মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়ে আসে তাহলে কিন্তু এখানে ছাত্র রাজনীতি আগের মতো প্রভাব বিস্তার করতে পারবে না। কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ওই কমিটমেন্ট করতে পারবে কিনা এই ব্যাপারেও ছাত্রদের একটা বড় ধরনের আশঙ্কা আছে এবং ছাত্র সংগঠনগুলো ওই কমিটমেন্টের মধ্যে আসতে পারবে কিনা সে ব্যাপারেও সবার সন্দেহ আছে। তো সেই জায়গা থেকে কিন্তু বর্তমানে পরিস্থিতিটা ঘোলাটে হয়ে আছে। জি ঘোলাটে, কিন্তু আসলে আপনারা একদম স্পেসিফিকভাবে কি চান সেটা একটু জানতে বুঝতে চাই এবং সেই জন্যই এই আয়োজন। আখতার হোসেন, একই প্রশ্ন আপনার জন্য, থাকলে কি হবে, না থাকলে কি হবে ছাত্র রাজনীতি? বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি থাকলে কি হবে, না থাকলে কি হবে, আপনার প্রশ্ন যখন এটা, তখন আমাদের আগে দেখা দরকার যে ছাত্র রাজনীতি এই শব্দবন্ধ বিগত সময়ে এখন পর্যন্ত বাংলাদেশের ছাত্ররা
এবং বাংলাদেশের মানুষের মানসপটে কিভাবে এটা অঙ্কিত হয়েছে। ছাত্র রাজনীতি এখানে হল দখল, সিট দখল, গেস্টরুম করানো, জোর করে প্রোগ্রামে নিয়ে যাওয়া, টেন্ডারবাজি, সন্ত্রাসী, মারামারি, এগুলোর সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। এটা হচ্ছে ছাত্র রাজনীতির একটা রূপ, যেটা বিগত 15টা বছর ধরে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে এটার চর্চা করে গেছে। এই ছাত্রলীগের যে রাজনীতি, অপরাজনীতি, সেটা থেকে একটা ভীতির জায়গা তৈরি হয়েছে। অতএব ছাত্র রাজনীতি বলতে সাধারণত মানুষপটে মানুষের এই জিনিসটা আসতেছে। আবার একই সাথে একটা জিনিস খেয়াল করেন, এর বিপরীতেও কিন্তু একটা জায়গা আছে। সেটা হলো যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে যখন ছাত্রলীগ বিভিন্ন ধরনের নির্যাতন করছে, সেখানে টেন্ডারবাজি করছে, সন্ত্রাসী করছে, সে সময় কিন্তু বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী তারা এগুলোর প্রতিবাদ জানিয়েছে। দেশের কোনো সংকটে তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ে তাদের কোনো একটা কর্মসূচি রেখেছে, সেটাও কিন্তু একটা ছাত্র রাজনীতির অংশ। কিন্তু সামগ্রিকভাবে যখন এখন ছাত্র রাজনীতি টার্মটা ব্যবহার করা হচ্ছে, তখন কিন্তু এই যে ছাত্রলীগের যে সন্ত্রাসী, ছাত্রলীগের যে হলদখল, সেই বিষয়গুলোকে কিন্তু ছাত্র রাজনীতির সাথে একেবারে ইকুয়েট করা হচ্ছে আর কি। কিন্তু আর যে অংশ যারা এই নির্যাতন, নিপীড়ন এবং এই সন্ত্রাসীর বিরুদ্ধে দাঁড়িয়েছিল, ওই যে ছাত্র রাজনীতির যে পার্টটা আছে, সেটা কিন্তু মানুষের মানসপট থেকে দূরে সরে যাচ্ছে। এর পেছনে একটা বড় কারণ আছে। কারণ অতীতের যে কোনো সময় যে দলই ক্ষমতায় এসেছে, তাদের যে ছাত্র সংগঠন, তারা ক্যাম্পাসগুলোতে একই ধরনের অবস্থা জারি রেখেছিল। সেই জায়গা থেকে মানুষের মধ্যে একটা ট্রমা তৈরি হয়েছে, শিক্ষার্থীদের মধ্যে একটা ট্রমা তৈরি হয়েছে, যা এইভাবে যদি চলতে থাকে তাহলে কি সামনের দিনে যে ছাত্র রাজনীতি এক্সিস্ট করে, সেই রাজনীতি আমাদেরকে ভালো কিছু দিতে পারবে? সেটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা প্রশ্ন তৈরি হয়েছে। সেই জায়গা থেকে আমি মনে করি যে ছাত্র রাজনীতির এই যে রূপটা, যে রূপটা গত সময়ে ছাত্রলীগ আমাদেরকে দেখিয়েছে, সেই রূপটা যেন আর কোনোভাবে না আসে, এই ব্যাপারে আমরা সবাই একমত। কিন্তু ছাত্রদের মধ্যে রাজনৈতিক তৎপরতার যে জায়গাটা, সেটা থাকাটা জরুরি বিষয়। কারণ বাংলাদেশের মতো প্রেক্ষাপটে আমরা যদি দেখি, অতীত থেকে নিয়ে এখন পর্যন্ত আমাদের রাজনৈতিক বড় বড় আন্দোলন থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা জায়গায় ছাত্রদের অ্যাক্টিভ পার্টিসিপেশন রয়েছে। এবং সামনের দিনে আমরা মনে করি যে কোনো সময় বাংলাদেশের পলিসি নির্ধারণ থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা জায়গায় স্টেট পারপাসে যেন শিক্ষার্থীরা তাদের ভূমিকা রাখতে পারে, সেজন্য ছাত্রদের মধ্যে রাজনৈতিক তৎপরতা থাকা দরকার। এখন সেটা কিভাবে হবে, সেই ফরমেশনটা কি হবে, সেটা একটা আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেটা নিয়ে ছাত্র সংগঠনগুলো আছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছে এবং সারা দেশের মানুষ, আমি মনে করি তাদেরও এখানে একটা স্টেক আছে। তাদের আলোচনার ভিত্তিতে এটা ঠিক হওয়া দরকার। তার মানে এখনো আসলে আক্তার হোসেন যদি বলি, আক্তার হোসেনের তরফ থেকে এখনো স্পষ্ট নয় যে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না, কিন্তু থাকলেও সেটা আগের সময় যেমন করেছিল তেমন করে থাকবে না, সেই বিষয়টাই তো আক্তার যদি বুঝি, আগের যে ছাত্র রাজনীতি সেইভাবে থাকবে না। অবশ্যই ছাত্র রাজনীতি মানে এখানেও একটা সংস্কার চান আপনারা, আমূল সংস্কার। অবশ্যই আমূল সংস্কার। জি, সিকবাতুল্লাহ, একই প্রশ্ন, ছাত্র রাজনীতি থাকলে কি হবে আর না থাকলে কি হবে? ধন্যবাদ আপনাকে। আসলে মানে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে আসি, সবাই যখন প্রথম বর্ষে আসি, তখন আমরা একটা বিশ্ববিদ্যালয় কল্পনা করি, কিন্তু বিশ্ববিদ্যালয়ে এসে আমরা দেখি যে এটা আসলে একটা ভিন্ন বিশ্ববিদ্যালয়, যেখানে একজন ছাত্র তার সর্বোচ্চ মেধা দিয়েই মূলত বিশ্ববিদ্যালয়গুলোতে আসে। কিন্তু এসে যখন দেখে যে একটা বিশ্ববিদ্যালয়ে নোংরা রাজনীতি তারা দেখে। কি রাজনীতি? যে আমি আমার একটা সিটের কারণে আমাকে যেন 6 দিন গেস্ট রুমে গিয়ে হাজিরা দিতে হচ্ছে। এই গেস্ট রুমটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর একটা চিত্র আমরা বলতে পারি। তো এখন আমরা ছাত্র রাজনীতি মানে থাকা না থাকার জায়গাটাতে আমরা বলতে চাই যে বাংলাদেশের সবচেয়ে যারা মেধাবী শিক্ষার্থী, তারাই তো আসলে রাজনীতি সচেতন হবে, তারাই মূলত বিশ্ববিদ্যালয়গুলোতে যাবে এবং তারাই আসলে ডিসাইড করবে এখানে রাজনীতি থাকবে কি থাকবে না। আমাদের সংবিধান আমাদেরকে ছাত্র রাজনীতি থাকার অধিকার দিয়েছে, মৌলিক যে অধিকারগুলো আছে, রাজনীতি করার অধিকার কিন্তু আমাদেরকে দিয়েছে। সো একজন 18 বছরের শিক্ষার্থী যখন বিশ্ববিদ্যালয়ে থাকবে, তাকে অবশ্যই রাজনীতি অবশ্যই থাকা লাগবে। কিন্তু আমাদের কথা হলো যে আমরা কিন্তু এখানে সবাই একমত মোটামুটি। বাংলাদেশের এমন কোনো ছাত্র রাজনৈতিক দল নাই যে যারা বলতেছেন যে কি বলে আমাদের ছাত্র রাজনীতি চায় না, সবাই বলতেছেন। আমরা রিসেন্ট একটা মুভমেন্ট দেখলাম, এই মুভমেন্টটা কিন্তু আমি কাউকে আলাদা করতে পারবো না, এখানে সকল রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। শুধুমাত্র যারা সরকারি পক্ষে ছিল তারা ছাড়া আপনি দেখবেন যে এখানে ছাত্র দল বলি, অথবা আমার সংগঠন ছাত্র শিবির বলি, অথবা ছাত্র শক্তি, অথবা অন্যান্য ছাত্র যে সংগঠনগুলো ছিল, বামপন্থী সকল ছাত্র সংগঠনই প্রায় সবাই কিন্তু যুক্ত ছিল। সো এখানে কিন্তু একটা রাজনৈতিক সচেতনতার কারণেই এই যে একটা ফ্যাসিবাদ আমাদের উপরে চেপে বসেছিল, যে ফ্যাসিবাদটাকে আসলে আমরা এখান থেকে মুক্তি পেয়েছি মূলত বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রাজনীতি সচেতনতার কারণে। তো এই জন্য আমরা মনে করি যে আসলে এটা কোনো ওয়াইজ ডিসিশন না, বরং আমরা একটা ফ্রেম বেঁধে দিতে পারি যে কিভাবে হয়।
আমাদের মাঝে তো কোনো ডিবেট নাই যে কিরকম হইতে পারে রাজনীতিটা। জি। মানে মোটামুটি সবাই একমত যে আমরা একটা সুন্দর রাজনীতি চাই। আমি তো কখনো এটা চাই না যে বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে আমার ছোট ভাই অথবা আমি নিজেই আরেকজনের অ্যাসল্টের শিকার হবে, এটা তো আমি কখনোই চাই না। জি। সো এই জায়গাটাতে যে না হয়, এইটুকু সংস্কার যদি আসে, তাহলে আমরা মনে করি যে বাংলাদেশের চমৎকার একটি রাজনীতি সচেতন মানুষ তৈরি হবে, নতুন এক রাজনীতির ধারা তৈরি হবে, যেটা মূলত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 2024 সালে এসে বাংলাদেশে কিন্তু প্রমাণ করলো। অনেকে ফেল করেছে, কিন্তু শিক্ষার্থীরা এটা প্রমাণ করেছে। জি। সো আমি মনে করি যে এটা থাকা দরকার। উমামা, আপনি ঘোষণা দিয়ে আপনার দল আজকেই ঘোষণা দিয়েছেন ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব থেকে ও ছাত্র ফেডারেশন থেকে অব্যাহতি নিয়েছেন। এই সিদ্ধান্ত কেন নিলেন সেটা একটু জানতে চাই। মানে এই সমসাময়িক কোনো ইস্যুর সাথে এটার কোনো সম্পর্ক আছে কিনা, বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সমন্বয়কের দায়িত্ব পরিচালনা করেছেন, সেই দায়িত্ব পালন করতে গিয়ে আসলে ছাত্র ফেডারেশনকে সময় দিতে পারছেন না, এমন কিছু কিনা? মূল বিষয়টা আসলে শেষটাই যে আমি গত প্রায় 2017 সাল থেকে কিন্তু আমার বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাথে যাত্রা কখনো, এবং আমার গ্রুমিংটাও কিন্তু হয়েছে আমার স্যারের হাত ধরে। আমার শওকত আলী, উনি আমার বাসার হাউস টিউটর, বাসায় পড়াতেন, এবং উনি বাংলাদেশ ছাত্র ফেডারেশনের চট্টগ্রাম মহানগরের উনি প্রেসিডেন্ট ছিলেন। তো তার হাত ধরেই আমার কিন্তু ছাত্র রাজনীতির নিয়ে জানাশোনা। এবং যখন আমি পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি, তখন আমি তৎকালীন যে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের প্রেসিডেন্ট ছিল উম্মে হাবিবা বেনজির, নারীদেরকে তো আমরা সাধারণত কোনো রাজনীতিতে দেখি না, কিন্তু বেনজির আপা যেভাবে তার রোলটা প্লে করেছেন, যেভাবে একটা স্ট্রং ভয়েস ছিলেন, সেটা আমার জন্য একটা অন্য ধরনের অনুপ্রেরণা ছিল। এবং তার হাত ধরে আমি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ফেডারেশনের সাথে যুক্ত হই। এরপর তো আমাদের একটা দীর্ঘ যাত্রা, 2019 সাল থেকে 2024 সাল। এই 2024 সালের আমি কিন্তু অনেক জায়গায় বলেছি যে 2024 সালের মাঝামাঝিতে মার্চ এপ্রিলের দিকে আমি সিদ্ধান্ত নিতে পারছিলাম না যে আমি আসলে কি করব, কারণ আওয়ামী লীগ একটা জগদ্দল পাথরের মতো সবার উপর চেপে আছে, আমাদের সবার ভবিষ্যৎ তার হাতে বন্দি। এখন আমার যদি কিছু করতে হয় তাহলে হয়তো আমার বিদেশ যেতে হবে, এরকম একটা জায়গা থেকে আমি চিন্তা করছিলাম যে হয়তো সামনে আমি IELTS দিয়ে বিদেশে পড়াশোনা করতে যাব। এর মধ্যে তো এই গণভ্যুত্থান হলো, এবং আমরা আবার কিন্তু পুরনো যে আমি কিন্তু যেহেতু একটা রাজনৈতিক প্রাণী, আমি তো কোনো বিরাজনৈতিক মানুষ না, তো সে একজন রাজনীতি সচেতন এবং একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার মধ্যে ওই ধারণাটা তৈরি হয় যে আমি তাহলে একটা ডিসিশন তো আমার আসতে হবে। তবে এখানে আমি যেটা বলতে পারি, এই গণভ্যুত্থানকালীন সময়ে 1 জুলাই থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত যে ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে আমরা গিয়েছি, আমি নিজে গিয়েছি, আমি আমার জীবনে কখনো এই ঘটনাটা প্রত্যক্ষ করিনি। এবং এটার যে দায়, এত এত মানুষ এখানে শহীদ হয়েছে, এত হাজার হাজার মানুষ আহত হয়েছে, আমি এখনো আমার মনে হয় যে আমি আমার শরীর থেকে আমার আত্মাটা অনেক বড় হয়ে গেছে। তো আমি এই যে আগের সাংগঠনিক কাঠামো, সেই আগের সাংগঠনিক কাঠামোর মধ্যে আমি কি পুনরায় জায়গা করে নিতে পারবো কিনা, একইভাবে আমি ফাংশন করতে পারবো কিনা, সে নিয়ে আমার সন্দেহ তৈরি হয়। এবং আমি আমার সংগঠনের সাথে বিষয়টা শেয়ার করি, এই কনসার্নটা, এবং সংগঠনও, এবং আমি বলি যে আমি আসলে অব্যাহতি নিতে চাই, আমি কিছু দেখতে চাই, আমি নতুন কিছু দেখতে চাই। এই নতুন কিছু মানে কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এরকমও না, আমি নতুন করে জিনিসটাকে এক্সপ্লোর করতে চাই, আমার সম্ভাবনাগুলোকে। এবং আমার সংগঠন আমার জায়গাটা বুঝেছে, এবং তারাও আমার প্রতি সাপোর্টিভ থেকে আমাকে অব্যাহতি দিয়েছে, এবং তার জন্য আমার সংগঠনের প্রতি আমি আসলে, বা সাবেক সংগঠনের প্রতি আমি আক্তার হোসেন, গণ অধিকার পরিষদের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদ থেকে বের হয়ে আপনারা গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে একটি ছাত্র সংগঠন করেছিলেন, এখন সেটাও বিলুপ্ত ঘোষণা করেছেন। গণতান্ত্রিক ছাত্র শক্তি বিলুপ্ত করলেন কেন? আমরা 2023 সালের 4 অক্টোবর চিন্তা বিনির্মাণ এবং রাষ্ট্র গঠনের ধারণাকে সামনে রেখে গণতান্ত্রিক ছাত্র শক্তির আমরা ঘোষণা দিই। তারপরে দীর্ঘ সময় ধরে আমরা বিশ্ববিদ্যালয়ে আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করে আসছিলাম। আমাদের ছাত্র সংগঠনটি এমন একটি ছাত্র সংগঠন ছিল যার কোনো মাদার বা ফাদার পার্টি ছিল না। আমরাই এখানে আমাদের মতো করে সিদ্ধান্ত নিতাম, আমাদের মধ্যে কার্যক্রমগুলো পরিচালনা করতাম, এবং নীতি নির্ধারণের যে বিষয়গুলো আছে সবকিছু আমাদের নিজেদের মধ্যে থেকেই করা। 2023 সালে শুরু, 2023 সালের 4 অক্টোবর। এরপরে এবারের যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়, সেই আন্দোলনে আমাদের সংগঠনের যারা নেতাকর্মীরা আছেন সকলে এই আন্দোলনের সঙ্গে একভূত হয়ে যান। একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, প্রত্যেকটা জায়গায় সাস্টে আমাদের নেতাকর্মীরা এই আন্দোলনের সামনের সারিতে থেকে নেতৃত্ব দেন। এবং আমরা দেখি যে 5 আগস্টের পরে আমাদের 2 জন শীর্ষ নেতৃত্ব, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং নাহিদ ইসলাম, তারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হন। তখনই আমরা সিদ্ধান্ত নেই
এবং এই জায়গায় আরও একটা বিষয় আমরা খেয়াল করি যে বর্তমানে ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতির আসলে প্যাটার্নটা কী হবে, রূপরেখাটা কী হবে, তা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে একটা আলোচনার জায়গা তৈরি হয়েছে। এমত অবস্থা আমাদের নেতৃত্বের অন্যত্র যাওয়া এবং এই ছাত্র রাজনীতির প্যাটার্নটা কী হবে সেটা নিয়ে একটা আলোচনার জায়গা তৈরি হওয়াতে আমরা মনে করলাম ছাত্র শক্তি তার মানে প্রবল শক্তিশালী, দুজন উপদেষ্টাই আপনাদের দলের, তাই তো? হ্যাঁ, দুজন উপদেষ্টাই আমাদের দলের। তো আমরা সে সময়টাতে এই সিদ্ধান্ত নেই যে না, ছাত্র শক্তির বর্তমান যে কার্যক্রম আছে সেটাকে আমরা এখন স্থগিত রাখবো এবং আমাদের কমিটিগুলো ভেঙে দেওয়া হয়। তারপরে তো আমি সেটা কি এমন কোনো কারণ নয় তো, যেহেতু উপদেষ্টারা আপনাদের দলের, সেই প্রভাব আপনাদের তৃণমূলে যারা আছে বা সারা দেশে যারা ছড়িয়ে আছে তারা সেই প্রভাবে প্রভাবান্বিত হয়ে যেটা আসলে ক্ষমতাসীন কি বলবো, ক্ষমতায় তো আপনারা ক্ষমতার অপব্যবহার করতে পারে, এমন কোনো আশঙ্কা ছিল না তো? না, ক্ষমতায় আমরা বিষয়টা এরকম ভাবে আমি দেখি না, ক্ষমতার একটা পার্ট আপনারা, জি, সরকারের একটা বর্তমানে যে পার্ট। বিষয়টা সেটা হলো যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দুজন উপদেষ্টা আছেন শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে আমাদের গণতান্ত্রিক ছাত্র শক্তির। একই সাথে আমরা যে জিনিসটা দেখি, গণতান্ত্রিক ছাত্র শক্তি সবসময় নিজের মতো করে তাদের কার্যক্রমগুলো পরিচালনা করে এসেছে। এই সময়টাতে মূলত ছাত্র রাজনীতির প্যাটার্নটা সামনের দিনে কি হবে সেটাই আমাদের কাছে একটা বিবেচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে, অন্য কোনো বিষয় আমাদের কাছে বড় বিষয় নয়। জি, নিশ্চয়ই। সিকবাতুল্লাহ, আপনি ছিলেন এক সময় ঢাকা ইউনিভার্সিটির শাখার সাবেক সভাপতি, আপনার পরেই কি সভাপতি হয়েছেন সাদিক কায়েম? মানে এর মাঝখানে কেউ আছে? 2021 সালে সভাপতি ছিলাম, আর সাদিক কায়েম 2024 সালে। 2024 সালে কত, মানে কোন সময়টায় তিনি সভাপতি হলেন? জানুয়ারি মাসে। আমাদের প্রতি বছরে জানুয়ারি মাসে নতুন সেটআপ হয় এবং জি জি 2024-এর জানুয়ারি থেকে সে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার শিবিরের সভাপতি। আগে শিবির সহ নানা অপবাদে শিক্ষার্থীদের পেটানো হতো, এখন কি আপনারা প্রতিশোধ নেবেন? মানে ছাত্রলীগের কাউকে যদি সামনে পান ক্যাম্পাসে আসলে, তারা যদি আবার আসে, পোস্টেড কেউ যদি চলে আসে, কি করবেন তখন? দেখেন, আসলে আমরা মানে অনেক রক্ত দিয়েছি, আমরা প্রায় 1400 মানুষ এখন পর্যন্ত তালিকা এসেছে, এটা আরও বাড়তে পারে। তো অসংখ্য মানুষ আহত হয়েছে, প্রায় 20-25 হাজার মানুষের মতো। আমরা গুলি দেখেছি, লাশ দেখেছি, আমরা শহীদ পিতার কান্না দেখেছি, এরকম একটা জায়গা। এই জন্য আমরা এটা কখনো চাই না যে আবারও ফ্যাসিবাদ ফিরে আসুক। যদি কেউ অন্যায় করে থাকে তার বিচার হচ্ছে আইনের মাধ্যমে হবে, এটাই মূলত আমাদের চাওয়া। আইনের মাধ্যমে বিচার হোক এবং সে তার প্রাপ্য শাস্তিটুকু সে পাক। আমরা নিজের হাতে আইন তুলে নেব না এবং ফ্যাসিবাদ যাতে না কায়েম হয় সে চেষ্টাটুকুই করব। সেই চেষ্টাটা কেমন হবে সেটাই বুঝতে চাচ্ছিলাম। এই যে বললাম যে আইনের শাসন হোক, এটাই আমরা চাই। একজন ছাত্র আরেকজন ছাত্রের গায়ে হাত না দিক, একজন আরেকজনের উপরে তার আদর্শ চাপিয়ে না দিক। কেউ যদি বুঝিয়ে তার আদর্শে নিয়ে আসতে পারে, এখানে সে নিয়ে আসতে পারে। জি, কোনো ধরনের সংঘাত সংঘর্ষ আপনারা চান না, কিন্তু একটি গণমাধ্যমে দেয়া বক্তব্যে আপনার সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম জানিয়েছেন শিবির সহ অবস্থানের রাজনীতি চায়, তবে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের রাজনীতিতে প্রশ্নে আপনারা সম্মত নন। আমি যদি ভুল করে না থাকি, আমি যে সাক্ষাৎকারটি পড়েছি, সবার জন্য যদি অধিকার থাকে তাহলে ছাত্রলীগের জন্য থাকবে না কেন? এটা আসলে আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে আছি বর্তমানে বাংলাদেশে, আমরা মানে মাত্র একটা ট্রমার মধ্যে দিয়ে এসেছি এবং যারা 15 তারিখে আমাদের বোনদের উপরে ক্যাম্পাসে সরাসরি আক্রমণ চালিয়েছে, এরকম একটা জায়গায় তারা। তো এই জন্য আমরা এই মুহূর্তে যেহেতু ছাত্রলীগের কেউ নাই, ক্যাম্পাসেও নাই সেরকম, তো এই মুহূর্তে আসলে তাদের রাজনীতি করার সুযোগটা আছে কিনা আমরা এটা জানি না। আসলে সাধারণ শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিক তারা আসলে কাকে রাজনীতি করতে দিবে বা কাকে করতে দিবে না। জি, উমামা, ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলো বা হলো না সেটা তো আপনারা বলছেন, এক ধরনের আলোচনা চলছে, সবার সঙ্গে আলোচনা। শিক্ষক এবং কর্মচারীরা রাজনীতি তখন করতে পারবে কি পারবে না, সেই বিষয়ে যদি আপনাদের মন্তব্য জানতে চাওয়া হয় তখন আপনারা কি বলবেন? শিক্ষক রাজনীতির ক্ষেত্রে তো আমরা সকলেই আসলে একটা ঐক্যমতে আছি যে একটা ছাত্র রাজনীতির প্রসঙ্গটা তো আসলে ছাত্রদের এজেন্সি, মানে একটা বাংলাদেশ তো অন্য ইউরোপ আমেরিকার সাথে হিসাব করলে আমাদের হবে না। এই দেশের অভ্যুত্থানের সাথে, এই দেশের গঠনের সাথে আসলে এখানে ছাত্রদের যে একটা ঐক্যবদ্ধ চেতনা, সেটা একটা সম্পর্ক আছে। তো এইটা একটা ঐতিহাসিক দায় কিন্তু আমাদের নিয়ে বেড়াতে হচ্ছে। তো যার কারণে ছাত্র রাজনীতি এখানে একটা ডিবেটেবল ইস্যু। বাট আপনি যদি শিক্ষক রাজনীতির বিষয়টা দেখেন, এটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট ব্যাপার। এখানে শিক্ষক রাজনীতি থাকার কারণে
ক্যাম্পাসের প্রত্যেকটা ডিপার্টমেন্ট কলুষিত হয়। একটা ডিপার্টমেন্টের চেয়ারম্যানের সাথে আরেকজন টিচারের দ্বন্দ্ব, ল্যাব কে নিবে না নিবে, যে চেয়ারম্যান বিএনপি করে, টিচার আওয়ামী লীগ করে, এই ধরনের নোংরা বিশ্রী পরিস্থিতি ক্রিয়েট হয়ে থাকে ডিপার্টমেন্ট পর্যন্ত। এই জায়গাগুলো যদি আমাদের বন্ধ করতে হয়, যদি আমাদের একজন শিক্ষকের কাজ হচ্ছে ক্লাসে ভালো পাঠদান করা, তার কাজ হচ্ছে গবেষণা করা, তার কাজ হচ্ছে একটা ভালো প্রজন্ম গড়ে তোলা, সেইটা না করে যদি সে দলাদলিতে ব্যস্ত থাকে তাহলে তো কোনোভাবেই এখানে একটা ভালো প্রজন্ম গড়ে ওঠা সম্ভব না। এবং আমাদের বিশ্ববিদ্যালয়গুলো সব দিক থেকে আমাদের একাডেমিক্স এখানে কলুষিত হবে, আমাদের হলগুলো দখল হতে এটা আরও বেশি প্রমোট করবে। তো আমাদের সকল ছাত্রদের মধ্যে আমরা এই ঐক্যমতের মধ্যে আছি যে আমাদের এখানে কোনো ধরনের নীল দল, সাদা দল, গোলাপি দল আমরা চাই না। শিক্ষক হবে শিক্ষকদের মতো, তার কাজ হবে ক্লাসে পড়ানো, গবেষণা করা। যদি তার কোনো রাজনৈতিক পক্ষ থাকে এটা ক্যাম্পাসের বাইরে তিনি শো করবেন, ক্যাম্পাসের ভিতরে শো করবে না। জি, আক্তার হোসেন, শিক্ষক ও কর্মচারীদের রাজনীতি নিয়ে আপনাদের বা আপনারা যারা একমত তাদের কি মতামত? দেখুন, আমাদের শিক্ষকেরা তারা সাংগঠনিক কোনো রাজনীতির ভিতর দিয়ে যান, এটা কিন্তু আমাদের শিক্ষার্থীরা কেউ এটা চান। এই জিনিসটা আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে, আমাদের ক্যাম্পাসগুলোকে নানাবিধভাবে ক্ষতির সম্মুখীন করেছে। তো সেই জায়গা থেকে আমাদের চিন্তার জায়গা হলো যে আমাদের শিক্ষকেরা তারা কোনো সাংগঠনিক রাজনীতির সাথে তারা যুক্ত না থাকুক। আমাদের শিক্ষকদের যদি কারো কোনো রাজনৈতিক মতাদর্শের প্রতি তার কোনো সমর্থন থেকে থাকে, সেগুলো নিয়ে তারা লেখালেখি করতে পারেন বা সেই বিষয়টা নিয়ে তারা তাদের মতো করে বোঝাপড়ার একটা জায়গায় থাকতে পারেন। কিন্তু তারা যখন সাংগঠনিক কোনো রাজনীতির মধ্যে জড়িয়ে যান, সে বিষয়টা আমাদের সামগ্রিক যে শিক্ষার জায়গাটা আছে সেটাকে বাধাগ্রস্ত করে। আপনারা দেখেছেন যে গত সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষকরা নিয়োগ হয়েছেন, সেখানে সবাই বলতে গেলে আওয়ামী লীগের থেকে নিয়োগ হয়েছেন, আওয়ামী বলা শিক্ষকদেরকেই নিয়োগ দেওয়া হয়েছে। এতে করে যেটা হলো যে আমাদের শিক্ষক কারা নিয়োগ পাচ্ছেন সেটাও রাজনীতির উপরে নির্ভর করতেছে। যদি আমাদের শিক্ষকরা সাংগঠনিক রাজনীতিতে ইনভলভ থাকেন, সে জায়গা থেকে আমাদের মনে হয় যে সাংগঠনিক রাজনীতিতে শিক্ষকরা অথবা আমাদের কর্মকর্তা কর্মচারীরা যারা আছেন তাদের জড়ানোর জায়গাটাকে আমরা সমর্থন করি না। তারা যেটা করতে পারেন, তারা তাদের মতো করে তাদের ভিউগুলা এক্সচেঞ্জ করতে পারেন। তারা তাদের দাবি দাওয়া নিয়ে তাদের আলাদা সমিতি হতে পারে, কর্মচারীদের তাদের দাবি দাওয়া নিয়ে আলাদা সমিতি হতে পারে, কিন্তু তারা এই দল বা ওই দল এরকম কোনো দলের মধ্যে তাদের বিভক্ত হওয়ার কোনো সুযোগটা নেই। জি, সিকবাতুল্লাহ, আপনাদের সংগঠনের আসলে কি শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের রাজনীতি যেটা মনে হয় আমাদের, সেটা হলো যে আসলে আমাদের দেশের মানে পদ্ধতিটাই আসলে পলিউটেড পদ্ধতি আমরা বলতে পারি। যে একজন শিক্ষক আসলে দেখা যাচ্ছে যে উনি রাজনীতি করলেই উনি ভিসি হতে পারতেছেন, এরকম একটা জায়গায় চলে গিয়েছে। তো যখন একজন শিক্ষকের উপরে ওঠার একমাত্র সিঁড়ি হচ্ছে তার রাজনীতি, ঠিক আছে, উনি ফ্যাকাল্টির কোনো একটা ইনস্টিটিউটের উনি চেয়ারম্যান হবেন, তার রাজনীতি দেখা হবে, হলের প্রভোস্ট হবেন, রাজনীতি দেখা হবে। তো এই জায়গাটায় এই পদ্ধতিটা আসলে এটা আমাদের, আমি মনে করি যে আমাদের রাষ্ট্রের সমস্যা। তো এইখানে যদি আমরা একটা সুন্দর পদ্ধতি আবিষ্কার করতে পারতাম যে একজন শিক্ষক হবেন যিনি সবচেয়ে ভালো পড়াতে পারেন, ছাত্রদের থেকে সবচেয়ে ভালো ফিডব্যাক আছে, তার একাডেমিক রিসার্চ অনেক ভালো, প্রোফাইল অনেক ভালো, পড়াশোনা তার ভালো, এরকম কোনো একজন মানুষকে যদি আমরা ভিসি বানাতে পারতাম বা তাকে সামনে নিয়ে আসতে পারতাম, তাহলে আসলে আমাদের প্যাটার্নটাই চেঞ্জ হয়ে যেত। তখন কেউ রাজনীতির পেছনে ছুটতো না, তখন তার পার্সোনাল এক্সেলেন্সের জায়গায় ছুটতো, ছাত্ররা শিক্ষকদের কাছে কিছু গেইন করার একটা সুযোগ পেত। তো আমার মনে হয় যে আসলে আমরা এই পদ্ধতিটা যদি পরিবর্তন করতে পারি, তাহলে একজন মানুষ, এই যে রাজনৈতিক মানুষ, তার তো একটা মতামত থাকতেই পারে, আপনার একটা মতামত বা আমাদের সবারই মতামত আছে। তো এই জায়গাটা থেকে আমি মনে করি যে আমরা যদি পদ্ধতির পরিবর্তন করতে পারি, ইনশাআল্লাহ এখানে পরিবর্তন আসা সম্ভব। জি, আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। রাকিব, আমরা এতক্ষণ আলোচনা করছিলাম, শুরুতেই যেটা জানতে চাচ্ছিলাম যে আপনাদের তো উপাচার্য কার্যালয়ে আপনারা 10টি ছাত্র সংগঠনের প্রতিনিধিরা গিয়েছিলেন, সেখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনাদের কাছে নানান বিষয়ে মতামত জানতে চেয়েছে, এক ধরনের মত বিনিময় হয়েছে। সেখানে ছাত্র রাজনীতি থাকা না থাকা নিয়ে আপনার দলের পক্ষ থেকে আপনারা কি বলে এসেছেন? জি, এখানে কেন্দ্রীয় সংসদে কোনো নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানো হয়নি। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট বলতে যা বোঝায়, তাদেরকে দাওয়াত দেওয়া, তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং সেখানে ছাত্র দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ছাত্র রাজনীতির ইতিবাচক গুণগত পরিবর্তনের দাবি তুলে দেওয়া হয়েছে। আমাদের বিগত 15.5 বছরের যে ছাত্রলীগের অত্যাচার, নির্যাতন, নির্মম হত্যাযজ্ঞ সহ
ছাত্র রাজনীতি নামে যে ধরনের একটি কালচার গড়ে তোলা হয়েছে, সাধারণ শিক্ষার্থীরা স্বাভাবিকভাবেই এই ধরনের ছাত্র রাজনীতির বিরুদ্ধে এবং এর বিরূপ প্রভাব কিন্তু তাদের উপর পড়েছে। সেই কারণে সাধারণ শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে ছাত্র রাজনীতির বিরুদ্ধে তাদের একটা মনস্তাত্ত্বিক অবস্থান গড়ে উঠেছে। তো ছাত্রদলের সুস্পষ্ট অবস্থান, এ ধরনের ছাত্র রাজনীতি ছিটেফোঁটা বাংলাদেশে থাকবে না, এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ বাংলাদেশের কোনো ক্যাম্পাসে এই ছাত্রলীগের স্টাইলের কোনো ছাত্র রাজনীতি আমরা চাই না। আমরা সেটা সুস্পষ্ট দাবি জানিয়ে এসেছি এবং আমরা ছাত্র রাজনীতির ইতিবাচক গুণগত পরিবর্তন চাই। যেমন গেস্ট রুম কালচার, হলের রুম দখল, যে ছাত্র রাজনীতি করে কারণে একজন লিডার কারণে তাকে একজন ভালো রুমে থাকতে হবে, কিংবা তার নেতাকর্মীদের নিয়ে অনুসারীদের নিয়ে সবগুলো রুম তাদের দখল করতে হবে, এই কালচারে পুরোপুরি বিলুপ্ত করতে হবে। এখানে হলগুলোতে আবাসিক শিক্ষকদের পুরোপুরি নিয়ন্ত্রণ থাকতে হবে। আমরা কিন্তু স্পেসিফিকভাবে এই দাবিগুলো জানিয়েছি। অর্থাৎ সাধারণ শিক্ষার্থীদের যে দাবিগুলো, আমরা ছাত্রদল পুরোপুরি অধিকাংশ ক্ষেত্রেই একমত পোষণ করছি, কিন্তু শুধুমাত্র একটি থাকবে যে আমরা যেন যেহেতু বিগত 15.5 বছর একটা ফেসিস্ট সরকার ক্ষমতায় চলে এসেছে, একটা ফেসিস্টে রূপদান করেছিল, একটা স্বৈরাচারী সরকার ফেসিস্ট সরকারে রূপান্তরিত হয়েছিল। আমরা যেন ভুলে না যাই আমাদের প্রতিবেশী রাষ্ট্র কিন্তু এখানে একটা হস্তক্ষেপ থাকে, এটা কিন্তু আপনি মানতেই হবে। তো এখানে কিন্তু স্বাধীনতা, সার্বভৌমত্ব সহ নানাবিধ বিষয়ে সাংস্কৃতিক আগ্রাসন, শিক্ষাক্ষেত্রে আগ্রাসন, নানাবিধ আগ্রাসন কিন্তু আপনার মুখোমুখি হতেই হবে, আপনি যত করেন না কেন। সেই কারণে আমাদের রাষ্ট্রটা যেন পিওর ডেমোক্রেসির দিকে যায় এবং ছাত্র সংসদগুলো যেন চালু হয়, তাহলে সকল সমস্যার সমাধান হবে। সেক্ষেত্রে ছাত্র রাজনীতির নামে কেউ যদি, সেটা যে সংগঠন হোক, ছাত্র দল হোক, সেটি আপনি ছাত্র ইউনিয়ন হোক, ছাত্র শিবির হোক, যেই কোনো প্রকার কোনো অপকর্মে লিপ্ত হবে, সাধারণ শিক্ষার্থী তাদেরকে সেই ছাত্র সংসদে ভোট প্রয়োগের মাধ্যমে তাদের বিরুদ্ধে তাদের সুস্পষ্ট অবস্থান ব্যক্ত করবে। ডাকসু নির্বাচনের কথা বলছেন, সেই প্রসঙ্গে আসবো। আপনি যে টার্মগুলো ব্যবহার করলেন, আগে তো গেস্ট রুম করানো, আদব কায়দা শেখানো, তারপর মধুর ক্যান্টিনে হাজিরা কর্মসূচি, এসব কিন্তু চলতো। এই টার্মগুলো কি আসলে বিলুপ্ত হবে, নাকি এক ধরনের আশঙ্কা কিন্তু আছে যে ছাত্রদল আবার এগুলো নতুন ভার্সনে চালু করবে? আপনি এরকম কোনো হওয়ার আশঙ্কা আছে কিনা? আমি ধন্যবাদ যে আমি দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ছিলাম। আমি ফজলুল হক মুসলিম হল ছাত্রদলের সভাপতি ছিলাম। আমি পদার্থবিজ্ঞান ডিপার্টমেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এখানে এসেছি। আজকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি হয়েছি। আমি আমার সংগঠনের সুস্পষ্টভাবে আমি আপনার সামনে ঘোষণা দিয়ে যাচ্ছি, সত্যিকার অর্থে বিলুপ্ত করবো আমরা, এবং সেই ধরনের সুযোগ আমাদের দিতে হবে। কারণ আপনি যদি মনে করেন যে না, একটি ফেসিস্ট দূর করেছেন কারণে সব ঠিক করে ফেলবেন একদিনে, 1.5 মাসে 2 মাসে, এটা কিন্তু হবে না। আপনি ধীরে ধীরে এগুলো ঠিক করতে হবে। কিন্তু ছাত্রদল যে ইতিবাচক মানসিকতা পরিবর্তন চাচ্ছে, ইতিবাচক মানসিকতা পরিবর্তন দেখাচ্ছে। যেমন আমি আপনাকে আজকে বলি, আজকে কিন্তু ক্যাম্পাস প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হলো, ছাত্রদল কোনো শোডাউন হয়নি, ছাত্রদলের কোনো জায়গায় কোনো সংঘবদ্ধ অবস্থান ছিল না। শুধুমাত্র আমরা বলেছি আমরা মধুর ক্যান্টিন কালচারটাই পরিবর্তন করে ফেলবো, আমরা হাকিম চত্বরের কালচারটাই পরিবর্তন করে ফেলবো ঢাকা বিশ্ববিদ্যালয়, ইনশাআল্লাহ। ছাত্রদল সেখানে নেতৃত্ব দেবে। আমরা কিন্তু আজকে শুধুমাত্র লাইব্রেরির সামনে দুপুরে লাঞ্চ আওয়ারে যখন ক্লাস থাকে না, তখন তাদের মতো করে একটু কুশল বিনিময় থাকে, সাংগঠনিক একটু আড্ডা, সেটি দিয়েছে তাও 30 মিনিটস, এছাড়া আর কোনো কার্যক্রম নেই। তো আমাদের যে ইতিবাচক পরিবর্তনগুলো, সেগুলো কিন্তু আমাদের সাপোর্ট দিতে হবে সাধারণ শিক্ষার্থীদের। এবং আমি আপনাকে নিশ্চয়তা দিয়ে যাচ্ছি, সত্যিকার অর্থে আমরা সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়েছি যে সাধারণ শিক্ষার্থীদের নিয়েই আমরা আগামী রাজনীতিগুলো করব এবং এই প্রথা পুরোপুরি বিলুপ্ত করবো, এবং এর কৃতিত্ব আমরা একসময় দাবি করব যে এই প্রথাগুলো আমরা বিলুপ্ত করেছি। জি রাকিব, আপনার কথায় সবাই আশ্বস্ত হতে পারতো, বা আপনাদের সবার কথায় আশ্বস্ত হতে পারতো যদি তোফাজ্জলের সাথে গেস্ট রুমে যে ঘটনাটি ঘটেছে সেটি যদি না ঘটতো, আজকে এতদিন পর বিশ্ববিদ্যালয়ে যে খুললো সেটা আরও নিশ্চয়ই উৎসবমুখর হতো। তোফাজ্জলের সঙ্গে যে ঘটনা ঘটেছে এটা নিশ্চয়ই দীর্ঘদিন সবার মনে গভীর দাগ কেটে রাখবে। রাজনীতিতে বিরতি বলে কিছু নেই, ফিরছি একটু পরেই। দেখছেন রাজনীতি, আমাদের সঙ্গে আছেন রাকিবুল ইসলাম রাকিব, উমামা ফাতেমা, আক্তার হোসেন এবং সিকবাতুল্লাহ। কথা হচ্ছিল বিভিন্ন বিষয়ে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খানের কার্যালয়ে শনিবার 10টি ছাত্র সংগঠনের নেতাদের সাথে মতবিনিময় করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেখানে ডাকসু এবং বিভিন্ন হল সংসদ আয়োজনের কথা বলা হয়েছে মোটামুটি সবগুলি ছাত্র সংগঠন থেকে। প্রশ্ন করতে চাই উমামা ফাতেমা, আপনাকে ঠিক কত সময় পর আপনারা নির্বাচন চান? এখনো তো মাত্র ক্লাস শুরু হয়েছে আজকে থেকে, আর বেশিরভাগ ডিপার্টমেন্টের কিন্তু এক্সাম শুরু হবে কিছুদিনের মধ্যে। আবার ফার্স্ট ইয়ারের ওরিয়েন্টেশন আপনার 29 সেপ্টেম্বর থেকে। তো এখনো মাত্র শিক্ষা কার্যক্রম কিন্তু শুরু হচ্ছে, আর কিছুদিন যাক, এরপর আমরা একটা অ্যাপ্রক্সিমেট সিচুয়েশন মানে একটা ডেট দিতে পারবো। তার আগে তো আসলে কোনো কিছু বলাটা মুশকিল, কারণ দেশের পরিস্থিতি কিন্তু বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো না। তো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন বলি বা দেশের সরকার কারো উপরই এমন চাপ দিতে চাই না যে তারা মানে রীতিমতো মানে ভেঙে পড়ুক। তো আমরাও চাই একটা সহযোগিতাপূর্ণ আচরণ করতে। যখন পরিবেশটা ক্রিয়েট হবে আমরা ছাত্ররাই বলবো যে আপনারা ডাকসু নির্বাচন দেন। জি, রাকিবুল ইসলাম রাকিব, আপনারা ছাত্র রাজনীতি চাইছেন, খুব স্ট্রংলি চাইছেন, বলছেন ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ না থাকায় মব জাস্টিসের ঘটনা ঘটেছে, এটা আপনারই বক্তব্য। 5ই আগস্টের পর তো ক্যাম্পাসে আসলে গণতান্ত্রিক ছাত্র রাজনীতি পরিবেশ ফিরে আসার কথা, যেহেতু আপনি যেটা বললেন যে বিগত সরকারের আমলে তাদের যে ভাতৃপ্রতিম ছাত্র সংগঠনটি ছিল তাদের কি বলবেন অত্যাচারের কথা বলছিলেন আপনারা, কিন্তু সেইটা তো ছিল না 5ই আগস্টের পরে। ছাত্র সংগঠনগুলোর গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে রাজনীতি করছে, তাহলে সেই সময়ে ক্যাম্পাসে এই ধরনের একটি ঘটনা কিভাবে ঘটলো? তোফাজ্জলের ঘটনার কথা বলছি। জি জি, ধন্যবাদ। এই ফজলুল হক মুসলিম হলে যে তোফাজ্জল নামে যে মানসিক ভারসাম্যহীন যাকে পিটিয়ে হত্যা করা হলো, এটি খুবই নিন্দনীয় এবং ভাষায় প্রকাশ করার মতো না, যে আবরারের মতো পিটিয়ে কিন্তু তাকে হত্যা করা হয়েছে এবং দীর্ঘ সময়ব্যাপী। এই বিষয়ে সত্যিকার অর্থে আরও অধিকতর তদন্ত হওয়া উচিত। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা তদন্ত কমিটি করা হয়েছে। আমি বিশ্বাস করি সেই তদন্ত কমিটির মাধ্যমে আমরা আরও যদি কোনো গভীরে কোনো কিছু থেকে থাকে হয়তো বের হয়ে আসবে। কিন্তু সত্যিকার অর্থে এখানে সাধারণ শিক্ষার্থীরা অবশ্যই জড়িত। কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন এইখানে যে বিষয়টা আমরা একটু আলোচনাও করছিলাম, যে ক্যাম্পাসে কোনো ঘটনা হলে কিন্তু সেটা আমরা প্রক্টোরিয়াল টিমের হাতে কিন্তু আমরা সাধারণ শিক্ষার্থীরা তুলে দেয়। কিন্তু হলগুলোতে এই যে বিগত সময়ের যে গেস্ট রুম কালচারটা, এটা কিন্তু গেস্ট রুমে পেটানো হয়েছে। ফজলুল হক মুসলিম হলের যে গেস্ট রুম, সেই গেস্ট রুমে কিন্তু এই তোফাজ্জলকে নির্মমভাবে প্রহার করা হয়েছে। অর্থাৎ এই গেস্ট রুমগুলো কারা জড়িত আপনি লক্ষ্য করে দেখেন। আমরা তো 20 বছর আগে ক্ষমতায় ছিলাম, এই 20 বছরে তো পানি অনেক দূর গড়িয়েছে। 20 বছর আগের গেস্ট রুম কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় সেই জায়গায় নেই। কিন্তু অর্থাৎ 15.5 বছরে এই যে গেস্ট রুমে, এবং সেখানে ছাত্রলীগের কিন্তু বিজ্ঞান বিষয়ক সম্পাদক যে তার নেতৃত্বেই কিন্তু এই ধরনের নির্মম প্রহারের ঘটনা ঘটলো। সবচেয়ে অবাক করার বিষয় যেটা, এখানে ওই ছাত্রলীগের ওই নেতৃবৃন্দ সহ বাকি যাদের নাম এসেছে তারাও নাকি অতীতে এই গেস্ট রুমের সাথে নির্যাতনের সাথে জড়িত। এবং সবচেয়ে অবাক করার বিষয় এবং ভয়ঙ্কর তথ্য যেটা আমি বলবো আপনাকে, সেটি হলো যে আপনি সবচেয়ে ভয়ঙ্কর যে তথ্য যেটা, সেটি হলো আপনাকে বলবো আপনাকে এভাবে যে এখানে ছাত্রলীগের যারা এই হামলা মানে এভাবে অত্যাচার নির্যাতন চালিয়ে এরা সবাই কিন্তু দেখেন হলে অবস্থান করছে। অর্থাৎ এই ধরনের একটা গণবিপ্লব হওয়ার পরও, গণ অভ্যুত্থান হওয়ার পরও তারা মুখোশ পাল্টিয়ে তারা এখন সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে তারা কিন্তু এখন হলে অবস্থান করছে। এবং ওই ছাত্রলীগের যে উপবিজ্ঞান বিষয়ের সম্পাদক, সে নাকি ছাত্রলীগের পদত্যাগ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সে নাকি এখানে অবস্থান করছে। তাহলে লক্ষ্য করে দেখুন, এটা কিন্তু একটা সিমটম, আমাদের একটা ভয়ের সংকেত। এটা শুধু ফজলুল হক মুসলিম হল নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 13টি হলেই এই ধরনের কিন্তু ছাত্রলীগের যারা ছিল তারা ভুল পাল্টিয়ে এখন তারা এই হলগুলোতে অবস্থান নিয়েছে। সেহেতু আমি সাধারণ শিক্ষার্থীদের নিকট অনুরোধ জানাচ্ছি তারা যেন এই বিষয়ে সচেতন হয়, এবং বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সচেতন হতে হবে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এই ছাত্রলীগের অতীতে যারা পদ পদবীতে ছিল তাদের বিষয়ে খুব দেখে শুনে সিদ্ধান্তে উপনীত হতে হবে। এবং আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আমরা ইতিমধ্যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি এবং বিভিন্ন সময় ছাত্রদলের উপর এই ক্যাম্পাসে অনেকবার হামলা হয়েছে। সেই হামলায় আমাদের অনেক নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছে। তা সেই সকল সুনির্দিষ্টভাবে আমরা আমরা সময় নিয়ে করছি, আমরা কোনো অজ্ঞাত দিয়ে শত ছাত্রলীগের নেতাকর্মীর মামলা করব না। আমরা ইতিমধ্যে যাদের ডকুমেন্টস পেয়েছি, ফুটেজ পেয়েছি, তাদের নামে আমরা 2 থেকে 3 দিনের মধ্যে
আনুষ্ঠানিকভাবে মামলা করব। সেহেতু ছাত্র দলের পক্ষ থেকে আমরা এইভাবে স্টেপ নিচ্ছি যেন সাধারণ শিক্ষার্থীরা বুঝতে যেন পারে অতীতের যে গায়েবী মামলা দেওয়া হতো আমাদের হাজার হাজার গায়েবী মামলা, আমরা সে ধরনের কোনো মামলা দেব না। ছাত্রলীগের যে সকল সন্ত্রাসীরা, পদদারী সন্ত্রাসীরা এবং নারী নেত্রী ছিল, তারাও আমাদের নেতাদের মধ্যে পিটিয়েছে, তাদের সুনির্দিষ্টভাবে শুধু তাদের নামে আমরা মামলা দেব। আমরা আশা রাখি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও অতি শীঘ্র সেই ধরনের স্টেপ নেবে, যারা জড়িত শুধু তাদের নামে। এটি যেন অবশ্যই যেন না হয়, তা না হলে এই ধরনের তোফাজ্জলের মতো ঘটনা কিন্তু আরো আমাদের সামনে। জি রাকিব, আমরাও নিশ্চয়ই প্রত্যাশা করব আপনাদের কথা এবং কাজের মিল যেন পাওয়া যায়। জি সিবগা, দলীয় পরিচয় গোপন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়েম। আজকে সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে মোটামুটি আলোচনা, সমালোচনা, নানান কথাবার্তা হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাধারণ মানুষ রাস্তায় নামে। তারা যদি জানতেন যে এখানে আসলে ছাত্র শিবিরের একজন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আছেন, অনেকেই বলছেন নেটিজেনরা যে এটা এক ধরনের তাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। এ বিষয়ে আপনার সংগঠনের বক্তব্য কি? দেখেন, আমরা তো আমাদের এক একটা দলের কালচারটা আসলে এক এক রকম। আমাদের যেটা হয় যে কেন্দ্রীয় কমিটিটা সারা দেশে ফলো করে প্রচার করা হয়, বাংলাদেশে সবাই জানে কেন্দ্র সভাপতি, সেক্রেটারি। কিন্তু অন্যান্য জায়গাগুলোতে যেটা হয়, আমরা কিন্তু এটা প্রেস রিলিজ দিয়ে জানাই না যে অমুক সভাপতি নির্বাচিত হলো। এটা আমাদের ইন্টারনাল ফোরামে আমাদের যারা সদস্য আছে, সদস্যদের সরাসরি ভোটেই মূলত সভাপতি নির্বাচিত হন। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অনেকেই পরিচয় জানতেন, ঠিক আছে, কিন্তু যেহেতু আমরা না, তার রুমমেটও দেখলাম, সম্ভবত তার রুমমেট অথবা বেডমেট, তিনিই বলেছেন তিনি 2 বছর ধরে তার সাথে থাকেন, কিন্তু তিনি জানেন না যে তিনি এই সংগঠনের। না, এটা হলো যে যখন তারা ফার্স্ট ইয়ারে যখন গেস্ট রুমে ছিল, আপনি তো জানেন যে আমাদের একটা মানবিকীকরণ করা হয়েছিল, ঠিক আছে। আমাদের ছাত্র দলের ভাইরা যারা প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষে ক্যাম্পাসে ছিল, সেই সময়টাতে সাদিকও তো ক্যাম্পাসে ছিল। তো ওই সময়টাতে দেখা গেছে যে ক্যাম্পাসে থাকা মানেই আসলে যে আপনাকে ছাত্রলীগ নামক একটা সংগঠনের দাসত্ব আপনাকে করতে হবে, তার দেওয়া গেস্ট রুমে আপনাকে যাইতে হবে। তো ওইখানে কোনো ছাত্র বলতে পারে না। ছাত্র বলতে পারা মানে বিগত 16 বছরে 3000 শিক্ষার্থীকে ক্যাম্পাস থেকে মেরে বের করা হয়েছে। এবং আমাদের বলা যায় যে যারা আমাদের প্রক্টর স্যাররা, দেখা গেছে একটা ছাত্র বিশ্ববিদ্যালয়ে এসেছে, আমরা এটা কল্পনাও করতে পারি না যে বিশ্ববিদ্যালয়ে এসে শিক্ষিত ছাত্ররা একটা ছাত্র আরেকটা ছাত্রকে টর্চার করবে, তাকে জেলে দিবে, মানে এরকম একটা সময়ের মধ্যে দিয়ে গিয়েছে। যার ফলে আসলে অন্য কোনো রাজনৈতিক দলের কেউই আসলে সেভাবে ভালো থাকতে পারেনি, ঠিক আছে। অথবা যারাও থাকছে, অনেকেই দেখেন ছাত্র দল সহ অন্যান্য দলও যারা ছিল, ছাত্র শক্তিরও যারা ছিল, এটা কিন্তু কেউই তাদের বলা যায় যে সেভাবে তারা কার্যক্রম পরিচালনা করতে পারে না। জি উমামা, আপনারা একই সঙ্গে আন্দোলন করেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন সাদিক কায়েম। তিনি এখন তার পরিচয় মোটামুটি এখন সবাই জানে। আপনারা জানতেন আগে থেকে, আপনারা যখন একই সঙ্গে আন্দোলন করেছেন? আমি পার্সোনালি জানতাম না, আর উনি সহ সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন। জি, এখন যখন আপনারা জানলেন, মানে এখন নেটিজেনরা যখন বলছে তাদের সঙ্গে এক ধরনের বিশ্বাসঘাতকতা করা হচ্ছে, এই বক্তব্যকে আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে কিভাবে দেখছেন? এখন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো শুরু হয়েছিল কিসের দাবিতে? আমাদের কোটা সংস্কারের দাবিতে। এখন ওই কোটা সংস্কারের দাবি তো সব ছাত্র সংগঠন এখানে ছিল, আমি ছাত্র ফেডারেশন থেকে এখানে ছিলাম। এখন এখানে যেহেতু ভাই বলছেন যে এখানে ছাত্র শিবিরের কারা আছে, ওনারা এটা প্রকাশ করেন না। তো এখানে আমি একটা কথা বলতে চাই, ছাত্রদল কিন্তু ক্যাম্পাসে আরও বাজে সিচুয়েশন ফেস করেছে, এটার পরও কিন্তু ওনারা হল কমিটি দিয়েছেন এবং এটা প্রকাশ করেছেন, বিশ্ববিদ্যালয় কমিটি প্রকাশ করেছেন, হয়তো থাকতে পারেননি, কিন্তু ওনারা সবসময় প্রকাশ্য রাজনীতি করেছেন। এটার মধ্যে যদি আমি এভাবে বছরের পর বছর একটা আন্ডারগ্রাউন্ড রাজনীতি করতে থাকি, এটা কিন্তু ছাত্রদের মধ্যে একটা সন্দেহের পরিবেশ তৈরি করে। এই সন্দেহবাতিকতাটা ভালো না। এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারাই এখানে কাজ করেছে, আমি যখন সুফিয়া কামাল হল থেকে কাজ করেছি, আমি সুফিয়া কামাল হলের প্রতিনিধি হিসেবে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে যুক্ত হয়েছিলাম।
তো এভাবে অনেকেই যারা কাজ করেছেন তারা এখানে যুক্ত হয়েছেন এবং এই যুক্তটার মধ্যে কোনো সমস্যা নেই। যেহেতু আজকে শেখ হাসিনা সরকার এখানে পড়ে গেছে, শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, সেই জায়গা থেকে বিভিন্ন রাজনৈতিক সংগঠন তার নিজ নিজ সুবিধার জায়গা থেকে যেহেতু তার স্টেকটা ক্লেম করতে হবে, তাই এখন তারা ওপেন হচ্ছে এবং ওপেন হয়ে তারা কথা বলতে যাচ্ছে না আমার তো এতটুকু স্টেক ছিল। এবং এটা গণঅভ্যুত্থানের স্বার্থে বিরোধী। গণঅভ্যুত্থান এটা সবারই একটা সামগ্রিকভাবে বাংলাদেশের সমগ্র ছাত্র জনতার একটা অভ্যুত্থান, এবং আমরা এটাই মনে করি যে ছাত্র শিবির এখানে ছিল, আমরা সেটা কেউ জানতাম না। এখন তারা এসে যদি মনে করে যে এই স্টেকটা আমার, এটা বরং গণঅভ্যুত্থানের জন্য কোনো ভালো মেসেজ না, মানুষ ভবিষ্যতের জন্য কোনো ভালো মেসেজ না। জি, আক্তার হোসেন, এখন প্রায় দেখছি এই গণ অভ্যুত্থানে কার শেয়ার, আমি যদি শেয়ারই বলি, কার শেয়ার কতখানি সেটা নিয়ে এক ধরনের তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। মানে সবাই এক ধরনের কি বলবো ক্রেডিট নেওয়ার চেষ্টা করছেন, বা হ্যাঁ সবাই সবার অংশগ্রহণ কতখানি ছিল সেইটার এক ধরনের দাবি তুলছে। এইটা নিয়ে কি আপনারা বিব্রত, বা এইটা নিয়ে আপনাদের টেকটা কি? দেখেন, এবার যখন আন্দোলন হয় সে আন্দোলনে ছাত্ররা প্রথমে কোটা সংস্কারের বিষয় নিয়ে আসে, এরপর যখন শিক্ষার্থীদের উপরে হামলা হলো, আবু সাইদ সহ আরও অনেককে যখন মেরে ফেলা হলো, তখন কিন্তু বিষয়টা আর কোটার মধ্যে থাকতেছে না। বিষয়টা কিন্তু তখন এই খুনের বিচার চাওয়া সেই জায়গায় চলে যাচ্ছে, এবং শেষ মুহূর্ত এটা কিন্তু এক দফায় গিয়ে পর্যবেসিত হলো। বাংলাদেশের ছাত্র জনতা যারা ফেসিবাদ বিরোধী, আওয়ামী বিরোধী, তারা সকলেই কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন। যারা ছাত্র দলের আছেন, যারা ছাত্র শিবিরের আছেন, যারা বামপন্থী রাজনৈতিক দলগুলোতে আছেন, তারা সকলেই কিন্তু এই আন্দোলনে এসে পার্টিসিপেট করেছেন। বিএনপি বলেন, জামাত বলেন, বামপন্থী অনেক সংগঠন সবাই এই আন্দোলনে এসে পার্টিসিপেট করেছেন। তবে আন্দোলনে কেউই কিন্তু তাদের দলীয় ব্যানারে কিন্তু আন্দোলনে আসেন নাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারেই আন্দোলনটা সংগঠিত হয়েছে। এই আন্দোলনটা সামগ্রিকভাবে ছাত্র জনতার সম্মিলিত অংশগ্রহণের একটা আন্দোলন। সে আন্দোলনে সকলের অংশগ্রহণকে যেমন স্বীকার করতে হবে, কিন্তু একই সাথে আবার এটা মনে রাখা দরকার, যখন আমরা নিজেদেরকে বিভাজিত করে ফেলব, আন্দোলনের ক্রেডিটগুলো নিতে থাকবো আলাদা আলাদা করে, তখন কিন্তু জিনিসটা সামগ্রিক জায়গা থেকে আর থাকে না। সে জায়গায় এই আন্দোলনে যেসব ব্যক্তিরা অংশগ্রহণ করেছেন, অনেক মানুষই আছেন যারা কিন্তু বিএনপিও না, জামাতও না, বামপন্থী সংগঠনেরও না। এই যে এত মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করলেন, তাহলে তাদের অংশগ্রহণের যে জায়গাটা আছে, তাদের যে এখানে কন্ট্রিবিউশনের জায়গাটা আছে, সেই জায়গাটাকে আমরা কিভাবে বিবেচনা করব? বিএনপি বলেছে তাদের প্রায় 400-র অধিক নেতাকর্মী শহীদ হয়েছেন, জামাত বলেছেন প্রায় 150-র অধিক মনে হয় আশপাশে হবে এরকম নেতাকর্মী শহীদ হয়েছেন, কিন্তু আমরা দেখলাম যে প্রায় 1500-র মতো মানুষ শহীদ হলেন। যদি আমরা রাজনৈতিক দলগুলোকে ধরেন গড়পড়তা 500 তাদের দাবি অনুযায়ী যদি হন, তাহলে তো আরও 1000 মানুষ থেকে যান যারা কোনো রাজনৈতিক দলের সাথে সংযুক্ত নন। তাহলে সামগ্রিকভাবে জিনিসটা কোথায় এসে দাঁড়ায়? আবার এই আন্দোলনে যখন তারা এসে অংশগ্রহণ করেছেন, তারা কি আসলে কোনো রাজনৈতিক দলের হয়ে আন্দোলনে অংশগ্রহণ করেছেন? তেমনটাও কিন্তু বিষয় ছিল না। কিন্তু এটাও স্বীকার করা জরুরি যে বাংলাদেশের এই আন্দোলনে কিন্তু এককভাবে কারো নেতৃত্বে এই জিনিসটা কিন্তু হয় নাই। জিনিসটা যেটা হয়েছে, ছাত্ররা বৈষম্যবিরোধী ব্যানার থেকে তারা এই জিনিসটাকে সামনে নিয়ে অগ্রসর হয়েছে, এবং বাংলাদেশের সকল মানুষ যারা ফেসিবাদ বিরোধী এবং আওয়ামী বিরোধী যারা ছিলেন, তারা সকলেই দলমত ভুলে গিয়ে এই আন্দোলনে এসে পার্টিসিপেট করেছেন। এই জায়গাটা আমাদের স্বীকার করতে হবে, এটা ছাত্র জনতার সম্মিলিত একটা আন্দোলন, সেই জায়গা থেকে কোনো বিতর্ক থাকা উচিত নয়। আপনি বলছেন ছাত্র জনতার সম্মিলিত আন্দোলন। উমামা, আপনি যেহেতু এখানে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসেবে, অনেককে বলতে শুনি যে এই আন্দোলনটা যে ছাত্র জনতা পেশাজীবী সকলের আন্দোলন ছিল, সেটা আজকাল ছাত্ররা আর স্বীকার করতে চাচ্ছে না। তারা এটা একদমই ছাত্রদের আন্দোলন বলে পুরো ক্রেডিটটা নেওয়ার চেষ্টা করে, বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে প্ল্যাটফর্মটা, তারাই কেবল নেওয়ার চেষ্টা করে। বিষয়টা কি এইরকম যে সাধারণ জনতার অংশগ্রহণটাকে আপনারা এখন কিছুটা কি বলবো একটু ক্ষীণ, হালকা হয়ে যাচ্ছে তাদের ক্রেডিটটা আপনাদের কাছে, এরকম কিছু? এখানে আমরা তো একটা গণঅভ্যুত্থান, মানে আমি যখন বলি যে এটা একটা গণঅভ্যুত্থান অথবা ছাত্র জনতার অভ্যুত্থান, এটা কিন্তু ছাত্র আর জনতা সকলের কিন্তু ঐক্যবদ্ধ একটা কি বলা যায়, একটা রেজিমকে, একটা ফ্যাসিস্ট রেজিমকে যখন আমি ফেলতে যাব, তখন কিন্তু আমার নানান ধরনের শক্তির দরকার হবে। এবং এটা কিন্তু হয়েছে, একদম সমাজের প্রত্যেকটা শ্রেণী থেকে মানুষ কিন্তু এখানে যুক্ত হয়েছে। এবং যেটা আগে ছিল না, যে মিডল ক্লাস এবং আপার মিডল ক্লাস এবং এলিট শ্রেণী যেটা, তারা কিন্তু আগে শেখ হাসিনার বিরুদ্ধে সহজে কথা বলতে চাইতো না, ওই অংশটা কিন্তু মাঠে নেমেছে, অ্যাক্টিভ রোল প্লে করেছে, মাঠে জীবনও দিয়েছে।
তো সেই জায়গা থেকে আমাদের ছাত্র জনতার যে একটা অংশগ্রহণ, তাদের যে অংশীদারিত্ব, এটাকে আমাদের এই গণভ্যুত্থানের মধ্য দিয়ে এটা ক্লেম করার দরকার আছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই আন্দোলনটা শুরু করেছিল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই আন্দোলনটা গতিধারাটা এটা ধরে রেখেছে। যখন আসিফ ভাই, নাহিদ ভাই, বাকের তাদের এবং নুসরাত ভাই, আরিফ সোহেল ভাই তাদেরকে যখন তুলে নিয়ে যাওয়া হয়, তখন কিন্তু এখানে মাঠটা খালি হয়ে যায় এবং তখনও কিন্তু মানুষ নামছিল। আমি যদি বলি যে মানুষ নামছিল না, এটা কিন্তু না, মানুষ নামছিল, কিন্তু সবাই যেহেতু গভর্নমেন্ট এই পুরো আন্দোলনটাকে সেন্ট্রালাইজ করে ফেলার একটা পায়তারার মধ্যে ছিল, গভর্নমেন্ট চাচ্ছিল যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে জিনিসটাকে সেন্ট্রালাইজ করে ফেলবো এবং গণভ্যুত্থানটাকে নষ্ট করে ফেলবো। কিন্তু জনতা মাঠে নামছে এবং সে ওই সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটা রোল তার প্লে করতে হয়েছে, তার কর্মসূচি ঘোষণা করতে হয়েছে এবং সেই অনুযায়ী ছাত্ররা মাঠে নেমেছে। বিশেষ করে 2 আগস্ট থেকে জনতা একদম ব্যাপক হারে তারা কিন্তু মাঠে নামা শুরু করে। তো এটা কিন্তু ধাপে ধাপে আসলে অংশগ্রহণটা হয়েছে। প্রথমে পাবলিকের স্টুডেন্টরা, পরে গিয়ে প্রাইভেটের স্টুডেন্টরা, এরপর গিয়ে দেখা যাচ্ছে আপনার জনতা ব্যাপক হারে অংশগ্রহণ করেছে। তো এটা একটা আসলে কি বলা যায়, এটা আসলে আলাদা করে স্টাডির ব্যাপার। তো এখানে আলাদা করে কারো স্টেক এমনভাবে তুলে ধরার কিছু নাই যাতে আমাদের গণভ্যুত্থানের চেতনাটা নষ্ট হয়, স্পিরিটটা আসলে আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। বরং আমি আমার জায়গা থেকে চেষ্টা করি যে এটাতে সবার, একদম পাড়ার পান বিক্রেতা থেকে শুরু করে মুদি দোকানি সবাই যে এটা অভ্যুত্থান, সেটাকে আমি প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। সিবগা, খুব ছোট করে উত্তর দিতে হবে। এতদিন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় পাঠাগারের সামনে আমরা দেখতাম ভোর থেকে সিরিয়াল, হ্যাঁ, বিসিএস গাইড নিয়ে সবাই ক্যাডার হতে চায়, বিসিএস ক্যাডার হতে চায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণা হবে, ঢাকা বিশ্ববিদ্যালয় এত বড় একটা প্রতিষ্ঠান, নানান ধরনের পেশাজীবী এখান থেকে বের হয়ে আসবে, কিন্তু সবারই একটা টার্গেট ছিল যে সবাই বিসিএস ক্যাডার হতে চায়। এবং একটা খুব পপুলার ডায়ালগ তো এখন, গত 16 বছর কোথায় ছিলেন না? আপনারা সবাই তখনই আন্দোলন শুরু করলেন যখন আসলে চাকরিতে কোটা প্রথা আবার ফিরে এলো, মানে বিসিএস ক্যাডার হবার সম্ভাবনা ঢাকা বিশ্ববিদ্যালয় বা শিক্ষার্থীদের সকল শিক্ষার্থীদের সুযোগটা কমে আসলো। এর আগে দ্রব্যমূল্য, দুর্নীতি, ব্যাংকের টাকা লুট, টাকা পাচার নিয়ে বড় বড় দলগুলো কথা বলছিল, জনগণ কথা বলছিল, তখন ছাত্র সমাজকে পাওয়া যায়নি, এই অভিযোগটা করা হয়। কিন্তু যখনই তাদের চাকরির প্রশ্ন আসলো তখন তারা সবাই পথে নামলো। এই বিষয়ে কি দায় নেবেন অথবা নেবেন না? আচ্ছা, ঠিক আছে, আমি জাস্ট একটু আগের প্রশ্ন থেকে, সেটা হলো যে আসলে মানে সবাইকে চিনতো না। সাদিক কায়েমকে কিন্তু অন্যরা চিনতো, ক্যাম্পাসে যারা গুরুত্বপূর্ণ স্টেক যারা কাজ করেছে, হয়তো বা কেউ চিনতো না, ফাতেমাকে চিনতো না, কিন্তু অনেকেই চিনতো এবং তারাও হয়তোবা বলবে তাদের কথায়। আমরাও একই রকম, আসলে এটাতে সবার কন্ট্রিবিউশন ছিল। একবারে আমার হলো যে ওই ঠাকুরগাঁও যে একটা ছেলে রাস্তায় নেমেছিল, তারও যেরকম কন্ট্রিবিউশন ছিল, আমাদের বিশ্ববিদ্যালয়ের জীবন রক্ত ঝরিয়েছে তারও কন্ট্রিবিউশন ছিল, সবারই কন্ট্রিবিউশন ছিল। এখন আসলে মানে একটা আন্দোলনের জন্য আমরা যেটা দেখলাম যে একটা আসলে মোমেন্টাম লাগে অথবা একটা সুযোগ লাগে, একটা যে ইউনিটি লাগে, ইউনিটি অফ দ্য নেশনটা খুবই জরুরি। তো ফ্যাসিবাদ আমাদের উপরে চেপে বসেছিল, এটা আমরা জানতাম। আমাদের তো অসংখ্য মানে আসলে সমস্যা ছিল। তো এই জন্য এইটা হলো যেহেতু ক্যাম্পাস থেকেই শুরু হয়েছে একটা, কিন্তু এরপরে কিন্তু আর এটা শুধু কোটার আন্দোলন থাকে না। এরপরে যে ছাত্রটা অংশগ্রহণ করে না, ব্যাপারটা কিন্তু এরকম না, এরপরেও ছাত্ররা অংশগ্রহণ করেছে। আমরা যখন মাঠে গিয়েছি, মানে আমাদের বেগ পেতে হয়েছে যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, ভাইয়া তোমরা এখন যাও, ঠিক আছে। একটা 8-এ পড়ে, 9-এ পড়ে, 10-এ পড়ে একটা শিক্ষার্থী কোথা থেকে এসেছে, কোথায় বাড়ি, মানে এরকম একটা অবস্থা। সো এটা আসলে ছাত্রদের অবদান অনেক বেশি ছিল আর কি, সবাই মূলত অংশগ্রহণ করেছে। এটা সকলের আন্দোলন। আমরা এটাকে একবারে আলাদাভাবে ছাত্ররা স্বার্থের অথবা ছাত্ররা খুব ন্যারো সেন্সে করেছে, এটাকে আমরা না বলতে পারি। এটা একদমই বৃহত্তর স্বার্থের আন্দোলন আপনি বলছেন। যে রাকিবুল ইসলাম রাকিব, আমার কাছে আসলে সময় নেই, 30 সেকেন্ড আছে, জাস্ট শেষ কথাটা বলেন। আমি শেষ কথা বলতে চাই, আপনি একটি প্রশ্ন করেছেন যে কৃতিত্বের দাবিদার, এটি ঠিক আছে, অনেকে বলতেই পারে, কিংবা বর্তমানে গতকাল শিবিরের হওয়ার আত্মপ্রকাশ করার কারণে আরো বেশি এটা হয়েছে। কিন্তু এখানে আপনাকে নেপথ্যে যিনি ভূমিকা রেখেছেন, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান, তিনি এই পর্যন্ত তার বক্তব্যে কখনো কি করেছেন কিংবা তার নেতৃত্বে কি হয়েছে স্টিল না একটি সেন্টেন্স তিনি উচ্চারণ করেননি। শুধু তাই নয়, যেহেতু আমাদের সাথে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা বিশ্ব কমিটির সাথে এই বৈষম্যবিরোধী ছাত্রদলের ব্যানারের নেতৃত্বে যারা ছিল, সবাই আমাদের সাথে বারংবার শতবার যোগাযোগ করেছে, সহযোগিতা চেয়েছে, আমরা সহযোগিতা করেছি। আমরা যদি
কখনো এটি সামনেও নিয়ে আসি, তখন তিনি বলে দেন যে না, এগুলো সামনে নিয়ে আসা যাবে না। দ্বিতীয়ত আমি একটা কথা বলে শেষ করে দিচ্ছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যেহেতু আমরা সবাই এখানে, তাদের ব্যানারে কিন্তু এই আন্দোলনটা আমরা করেছি। ছাত্রদল আমরা আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছি, আমরা সাংগঠনিক তৎপরতা নেই, তাদের নেতৃত্ব মেনেই কিন্তু আমরা করেছি। সেহেতু এই বৈষম্য বিরোধী ব্যানারে খুনি হাসিনাকে, ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটিয়ে আমাদের এই দেশে কোন সেক্টরে যেন বৈষম্যের সৃষ্টি যেন না হয়। যেমন টিএসসিতে অনুষ্ঠান করার ক্ষেত্রে আমরা যেটা দেখছি, বিশেষ করে 5 আগস্টের পর থেকে আজকের দিন পর্যন্ত, যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশ থেকে সমন্বয়করা এসে কিন্তু মিটিং করছে। এখানে যদি ছাত্র দল, আমি যদি আমার সকল প্রতিনিধি এসে করি, তাহলেই কিন্তু এটা বলবে যে না, এটা করা যাবে না। তারপর নাগরিক কমিটি যারা নিজেদের দাবি করছে যে না, তারা তো স্টুডেন্টই না, তারাও কিন্তু মিটিং করছে টিএসসি কে কেন্দ্র করে। আমি চাই যে এখানে সামান্যতম চান যে কোথাও যেন কোনো বৈষম্য না থাকে, এবং সেই জন্য একইভাবে আমাদের এখানে অনেকগুলো সামাজিক, আমাদের অনেকগুলো সাংস্কৃতিক সংগঠন আছে টিএসসি তে, এখানেও যেন কোনো বৈষম্য না থাকে, কোনো বৈষম্য থাকবে না সেই প্রত্যাশা সকলের। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, দেখা হবে আগামীতে।